স্বাগত ৭১-এর খেলা যুগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেটরির কাছে স্পিনের তালিম নেবেন মিরাজ তাইজুল নাসুম, আর এই বাবদ বিসিবি ব্যয় করবে $1.5 কোটি। টাইগারদের গোটা কোচিং স্টাফের বেতনের প্রায় দ্বিগুণ অর্থ জমা পড়বে ভেটরির অ্যাকাউন্টে। প্রশ্ন হলো, স্পিনাররা আদৌ একাদশে সুযোগ পাবে তো নিউজিল্যান্ডের কন্ডিশনে? কোন পরিকল্পনায় কি বিবেচনায় বিসিবির এই সিদ্ধান্ত বোঝা দায়? তারপরও বোঝার চেষ্টা করেছেন রিয়াসাদ আজিম। চিন্তিত আমি আসলে বেস্ট টিমের সুযোগ পাবো কিনা, কারণ লাস্ট সিরিজে আমাদের পেস বোলাররা যথেষ্ট ভালো বোলিং করেছে। সবার ভিতরে একটা চ্যালেঞ্জ থাকে যে আমাকে ভালো করতেই হবে, আদারওয়াইজ আপনার পিছনে ভালো ভালো পেস বোলার বসে আছে। আমাদের বোলিং কিন্তু এখন অনেক সমৃদ্ধ, স্পেশালি ফাস্ট বোলিং ডিপার্টমেন্টটা কিন্তু আগের যে কোনো সফরের থেকে ভালো। 7 পেসার 20 জনের দলে আর 4 জন হলে একটা ভিন্ন রকম একাদশী বানিয়ে ফেলা সম্ভব হতো। করোনাকালে বাংলাদেশের প্রথম অ্যাওয়ে সিরিজ নিউজিল্যান্ডে পেসারদের আধিপত্য তাই যুক্তিসঙ্গত। নির্বাচক থেকে ক্রিকেটার কিংবা ম্যানেজমেন্ট যখন মেনেই নেয় বোলিং অ্যাটাকের মূল শক্তি পেস, তখন একটু খটকা লাগে। একদিকে মুস্তাফিজ রুবেল তাসকিনদের উপর নির্ভরতা, অপরদিকে স্পিন কোচের পেছনে বিপুল অর্থ ব্যয় আপনাকে ধাঁধায় ফেলবে। স্পিন বোলিং কোচ যদি বাংলাদেশের হাহাকারের নাম হয়, তবে বিলাসিতার নাম ড্যানিয়েল ভেটরি। সব ঠিক থাকলে 9 মার্চের পর ভেটরি যোগ দিবেন বাংলাদেশ দলের ক্যাম্পে এবং তার কার্যক্রম অব্যাহত থাকবে প্রায় 3 সপ্তাহ। এ সময়টায় বিসিবির কাছ থেকে বুঝে নেবেন $1.5 কোটি উপর। প্রশ্ন হলো, বাংলাদেশ একাদশে টি-20 হোক আর ওয়ানডে হোক, সর্বোচ্চ একজন স্পিনার খেলবেন। এই এক স্পিনারকে তালিম দেওয়ার জন্য ভেটরির পেছনে বিশাল অঙ্কের ব্যয় কতটা যৌক্তিক? অথচ অবাক করা বিষয়, সুইমিং কন্ডিশনে স্পিন কোচ নিয়ে ম্যানেজমেন্ট মহা চিন্তিত হলেও ঘরের মাঠে সবশেষ উইন্ডিজ সিরিজে ছিলেন না কোন স্পিন বোলিং কোচ। নির্বিষ মিরাজ তাইজুলদের দীক্ষা দিতে ড্যানিয়েল ভেটরির কোনো তৎপরতা ছিল না, যার ফল বিসিবি পেয়েছে হাতে নাতে। ভেটরির সাথে বিসিবির সম্পর্ক চলে অনেকটা ব্ল্যাক ক্যাপ কোচের ইচ্ছা মতো। পাকিস্তান সফর বলেন আর লোকাল কোচের সাথে কাজ করা, অনীহা স্পষ্টতা। এত এক্সপেন্সিভ একজন কোচ, তার সাথে আমাদের স্পিন কোচের অ্যাটাচ থাকাটা খুব জরুরি ছিল, সো দ্যাট তার কাছ থেকে কিছু জিনিস আমরা নিয়ে নিতে পারতাম, আমাদের স্পিন কোচ নিতে পারতো এবং সেটা হয়তো আমাদের ডোমেস্টিক ক্রিকেটে সে ছড়িয়ে দিতে পারতো, কোচদের মাধ্যমে হোক, আমাদের যে ক্রিকেট বোর্ডে যে প্রোগ্রামগুলো হয় সেগুলোর মধ্যে। লোকাল কোচদের যেখানে সম্মান নিয়ে বাঁচা দায়, সেখানে ড্যানিয়েল ভেটরি বিপুল ডলার অ্যাকাউন্টে জমার অপেক্ষায়। অবশ্য দলের অন্য বিদেশিরাও তুলনায় আসেন না ভেটরির সাথে। রাসেল ডমিঙ্গোর পুরো কোচিং প্যানেলের বেতন ভেটরির 21 দিনের পারিশ্রমিকের কম। মজার ব্যাপার হলো, ডমিঙ্গোর একদিনের বেতনে 6 গুণ পান ড্যানিয়েল ভেটরি। ক্রিকেট বোর্ডের অর্থ আছে, স্পিন কোচের পেছনে নিউজিল্যান্ডের কন্ডিশনে সেই অর্থ ব্যয়ের ধরন নিয়ে আছে প্রশ্ন। রিয়াসাদ আজিম, ৭১। বাংলাদেশের এ যাবৎকালে নিউজিল্যান্ড সফরগুলো ধূসর স্মৃতির লাল সবুজ রঙে জয়ের গল্প লেখা হয়নি আজ অবধি। অতীত ইতিহাসের সমাপ্তি টেনে এবার নতুন অধ্যায়ের সূচনা করতে চায় টাইগাররা। দেশ ছাড়ার আগে খেলাযোগের কাছে ক্রিকেটাররা জানিয়েছেন, এবার সমৃদ্ধ করতে হবে প্রাপ্তির খাতা। ধারাবাহিকভাবে খেলাযোগ তুলে ধরছে টাইগারদের ভাবনা। স্পিনার নাসুম আহমেদের কথা শুনেছেন নাইয়ান বিন জসিম। আহামরি টার্ন নেই, তবু নতুন বলে দারুণ কার্যকরী। শার্প টেকনিক, ব্যাটসম্যানকে রিড করে লাইনে বল ফেলা, ডট দিয়ে চাপে রাখা, সব মিলে সাদা বলে আলাদা করে বললে টি-20তে আদর্শ নাসুম আহমেদের বোলিং। 6 ফুট উচ্চতার নাসুম টিম ম্যানেজমেন্টের মন জয় করে নিউজিল্যান্ড সফরে একমাত্র বাঁহাতি অর্থোডক্স হিসেবে স্কোয়াডে জায়গা করে নিয়েছে ও অভিষেকের অপেক্ষাতে। নিউজিল্যান্ড সফরে সাকিব আল হাসান নেই, একমাত্র লেফট আর্ম স্পিনার হিসেবে আপনি যাচ্ছেন, আপনার উপর একটা বড় একটা দায়িত্ব কিন্তু থাকছে। যেহেতু সাকিব ভাই নাই, আর সাকিব ভাইয়ের জায়গা আমি পূরণ করতে পারবো না, যেহেতু উনি অলরাউন্ডার, উনি ব্যাটিংও করেন। আমি আমার জায়গা থেকে আমি আমার বেস্ট দেবো, যাতে উনি থাকা অবস্থায় যেইটুকু টিমের জন্য হয়, অ্যাটলিস্ট 90% যেন ওই কাজটাই হয় আমার দ্বারা। যেখানে কিনা আসলে পেসাররা ভালো করে থাকেন, সেখানে আপনার মূল পরিকল্পনা বা মূল অস্ত্রটা কি হবে? দেখেন, টি-20তে বিশ্ববারের খেলা, ওইখানে বলটা নতুনই থাকে, নতুন বলেই কিন্তু ওই আমার স্ট্রং সাইডটা বেশি কাজ করে। এটা জোরের উপর হোক আর আস্তে করে হোক, আমার প্রথম টার্গেট থাকে ব্যাটসম্যানকে ডিফেন্স করানো। আর আমার একটা অস্ত্র আছে, আমি যেটা সবসময় চেষ্টা করি, আর ওইটা দিয়ে আমি বেশি সাকসেস।
যেমন আমি আম্বলটা খুব ভালো করতে পারি আর কি, জায়গায় করতে পারি। নাসুমের আর্মবল পরীক্ষিত। বিসিবি প্রেসিডেন্টস কাপে ছিলেন স্পিনারদের মধ্যে সবার সেরা। 3 ম্যাচে 6 উইকেট, ইকোনমি মাত্র 3.74। মজার বিষয় 6টা উইকেটের 4টাই পেয়েছিলেন ওই আর্মবলে। নিউজিল্যান্ড সফরে যদি একাদশে জায়গা হয় আপনার টার্গেটটা কি থাকবে? ডেবু ম্যাচ অবশ্যই 2-3টা উইকেট যাতে পাই, ভালো একটা ইকোনমি রেটের জন্য থাকি। উইকেট যদি নাও পাই যাতে একটা ইকোনমি রেট ভালো থাকে, মানে আমার কাছ থেকে যেন দলের মানে উপকারে আসে, ওইরকম কিছু আমি করতে চাবো। নাসুম, আপনার জন্য শুভকামনা থাকলো। নাসুম আহমেদ এর আগেও জিম্বাবুয়ের বিপক্ষে স্কোয়াডে ছিলেন, কিন্তু মূল স্কোয়াডে থেকে কিংবা একাদশে জায়গা হয়নি, অভিষেকটা হয়নি। তবে সেই অভিষেকটা হবে নিউজিল্যান্ডে এবং কঠিন চ্যালেঞ্জ কিন্তু সেখানে তার জন্য অপেক্ষা করছে। একে তো সেখানে পেসার বান্ধব উইকেট হবে, সেখানে স্পিনারদের ভালো করাটা অনেক কঠিন। সেই উইকেটে তাকে ভালো করতে হবে, নিজের সামর্থ্যের প্রমাণ দিতে হবে এবং নির্বাচকদের আস্থার প্রতিদান দিতে হবে। নাহিয়ান বিন জসিম, ৭১, ঢাকা। নিউজিল্যান্ডের মাটিতে জয় বড্ড দুষ্প্রাপ্য। ঘরের মাঠে কিউইরা রীতিমতো নাকানি চুবানি খাইয়ে ছাড়ে অতিথিদের। উইকেটগুলো বানায় ওরা একেবারে নিজেদের মতো করে। ভেন্যুগুলোর অতীত ইতিহাস ঘাটলেই কোনো সন্দেহ ছাড়াই বলা যায় 3 ওয়ানডে আর টি20তে টাইগারদের শক্ত পরীক্ষা দিতে হবে। বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের ভেন্যুগুলোর বিস্তারিত জানাচ্ছে খেলাযোগ তৃতীয় পর্বে থাকছে ওয়েলিংটনের গল্প। শান্ত স্নিগ্ধ পাহাড়, সৌন্দর্য চারপাশ ঘিরে থাকে। জীবনানন্দ ওয়েলিংটনের প্রকৃতির এমন রূপ দেখলে হয়তো এই কবিতায় লিখতেন, রূপ আমি দেখিয়াছি তাই, পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর। পাহাড়ের কান্না, নদীর বিরহ, বনের ঔদার্য আর প্রাণীকুলের নির্লিপ্ততা এখানে হেসে ওঠে অবাক ভালোবাসায়। অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে নির্ভয় নীলাকাশ রয়েছে নুয়ে। নিউজিল্যান্ডের সবচেয়ে ব্যস্ততম ও জনবহুল শহর অকল্যান্ড থেকে রাজধানী সরিয়ে আনা হয়েছে ওয়েলিংটনে। সেটি অবশ্য সেই 1865 সালের কথা। এই শহরের বুক চিরে রয়েছে ন্যাশনাল হেরিটেজ লিস্টে থাকা নিউজিল্যান্ডের একমাত্র মাঠ, যেন ক্রিকেটের কোনো এক দ্বীপ। মাউন্ট ভিক্টোরিয়া আর মাউন্ট কুকের মাঝে বেসিন রিজার্ভ স্টেডিয়ামের অবস্থান। এর অন্যতম আকর্ষণ গ্রিন গ্যালারি। নিউজিল্যান্ডের ইতিহাস আর ঐতিহ্যের সাথে জড়িয়ে আছে এই ক্রিকেট ভেন্যু। নিউজিল্যান্ড বাংলাদেশ সিরিজের তৃতীয় ওডিআই হবে এখানে। ওয়েলিংটনে কখনোই ওডিআই খেলা হয়নি টাইগারদের, যদিও কন্ডিশন সম্পর্কে ভালো ধারণাই থাকার কথা। এখানে 4টা টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশ দলের। নিউজিল্যান্ডের অন্য পিচগুলোর মতো ওয়েলিংটন ও পেসারদের স্বর্গ। বেসিন রিজার্ভে সুইঙ্গিং ডেলিভারি খেলতে সমস্যায় পড়েন ব্যাটসম্যানরা। টেস্ট ক্রিকেটে সাকিব আল হাসানের সেরা ব্যাটিং পারফরম্যান্স এসেছে পাহাড় ঘেরা স্টেডিয়ামটাতেই। ওই একই টেস্টে শতক হাঁকিয়েছিলেন মুশফিকও। ওয়েলিংটনে বাংলাদেশের অর্জন বলতে এটুকুই। নিউজিল্যান্ডের পয়া ভেন্যুগুলোর একটা বেসিন রিজার্ভ। ওডিআইয়ে ব্ল্যাক ক্যাপদের আধিপত্য ভাঙা এখানে বড্ড কঠিন। বর্তমানে খেলা ক্রিকেটারদের মাঝে ট্রেন্ট বোল্ট ওয়েলিংটনের দক্ষিণা বাতাসকে খুব ভালো কাজে লাগাতে পারেন। ওর আগুনে গতি বেকায়দায় ফেলতে পারে বাংলাদেশ দলকে। বেসিন রিজার্ভে ঝাঁ চকচকে রেকর্ড মার্টিন গাপটিলের। 3টাই ম্যাচ খেলেছেন, রানের বান বয়ে গেছে। ওয়েলিংটনের সর্বোচ্চ দলীয় সংগ্রহ নিউজিল্যান্ডের, সর্বনিম্ন অস্ট্রেলিয়ার। 3 শতাধিক রান হয়েছে কেবল একবার। স্টেডিয়ামটাতে আগে ব্যাট করা দলই বেশি জয় পেয়েছে। শেষ বিকেলে বাতাসের বেগ বেড়ে যাওয়ায় ব্যাট করাটা কঠিন হয়ে ওঠে। রহমান পেয়ার, ৭১। কোনোভাবেই মিলছে না টাইগারদের ওপেনিং এর সমাধান। টেস্টের জন্য অনেকের কাছেই পছন্দের নাম সাইফ হাসান। সুযোগও জুটেছিল কপালে, ব্যাট কথা বলেনি, চেষ্টা গেছে বিফলে। তবে সাইফ মনে করেন 1-2 ম্যাচ দিয়ে কাউকে বিচার না করাই শ্রেয়। আত্মবিশ্বাস জন্মাতে সময় লাগে। প্রস্তুত হচ্ছেন পুরো দমে যদি আর একটা চান্স মেলে লঙ্কা সফরে। সাইফ হাসানের সাথে কথা বলেছেন নাহিয়ান বিন জসিম। টাইগারদের টেস্ট ইতিহাসটা এমনই ভঙ্গুর, যার সবচেয়ে বড় কারণ নাজুক উদ্বোধনী জুটি। 2 দশকের টেস্ট ইতিহাসে 238টা ইনিংসে মাত্র 7 বার টাইগার ওপেনাররা 100 পেরোনো জুটি করতে পেরেছে। গড় মাত্র 29।
সাদা পোশাকে ওপেনারদের ব্যর্থতার ইতিহাসের ছোট্ট একটা অংশ সাইফ হাসান। নামের পাশে টেস্ট ওপেনারের তকমা, যদিও সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্কোয়াডে থেকেও ম্যাচ খেলার সুযোগ হয়নি ওর। সাইফ চট্টগ্রামে আপাতত ইমার্জিং দলের হয়ে নিজেকে প্রমাণ করে নতুন করে নির্বাচকদের নজর কাড়তে ব্যস্ত। সামনের দিনগুলোতে সাদা পোশাকে ওপেনারদের কালো অধ্যায় মুছে দেওয়ার দায়িত্ব যে থাকবে ওর কাঁধেও। সবশেষ 3 টেস্টে টাইগার ওপেনারদের পরিসংখ্যান তো আরও ভয়াবহ। গড় মাত্র 24, সবশেষ 21টা টেস্টে ওপেনিং জুটি পরিবর্তন হয়েছে মোট মাঠ 12 বার। ফুল অথরিটি নিয়ে বা ফুল ফ্রিডম নিয়ে খেলতে পারি তখন আমাদের জন্য আরও ইজি হবে। সো যখনই সুযোগ পাবো তখনই এখন একটা প্রেশার কাজ করবে যে হয়তোবা এক ম্যাচের জন্য খেলছি বা আবার আউট হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট স্কোয়াডে ছিলেন, কিন্তু একটা ম্যাচও খেলার সুযোগ হয় নাই। বিপরীতে সৌম্য সরকারকে স্কোয়াডের বাইরে থেকে এনে খেলানো হয়েছে। এই সিদ্ধান্ত কি আপনাকে কিছুটা হতাশ করেছিল কিনা? হ্যাঁ, অবশ্যই। যেখানে মেন্টালি প্রিপেয়ার ছিলাম যে ম্যাচ খেলবো, সবাই বলছিল যে তুমি নেক্সট সুযোগ পাবা। তো হঠাৎ করে আবার যখন দেখি যে ম্যাচ পাচ্ছিলাম না, তো অবশ্যই হতাশ হওয়াটা খুবই স্বাভাবিক। বাট টিম কম্বিনেশনের জন্য সৌম্য ভাই খেলছিল, তো টিমের ভালোর জন্য হয়তোবা তারা চিন্তা করেছিল সৌম্য ভাই খেলবে। তো আনফরচুনেটলি সুযোগ হয়নি, কিন্তু যখনই সুযোগ পাবো ভালো খেলার চেষ্টা করবো। সেই সুযোগটাও আসছে শ্রীলঙ্কা সফরে কাজে লাগাতে মুখিয়ে সাইফ। 2 টেস্টের ছোট্ট ক্যারিয়ার, যেখানে সামর্থ্য কিংবা আস্থা কোনোটারই প্রমাণ দিতে পারেননি। এবার ভুল শুধরে লঙ্কা দ্বীপে উড়ে যেতে চায় ও। যেহেতু আমি ওপেনিং ব্যাটসম্যান, ওখানে যেহেতু আমি 3 ইনিংস খেলেছি, আমি বেশি চিপিন করতে পারিনি, বড় করতে পারিনি, প্রথমে আউট হয়ে গিয়েছি। তো আমার মনে হয় পেস বল আমার আরও ইমপ্রুভ করা উচিত। কাজ করছি, বেশ কিছুদিন হয়েছে, 1 বছর হয়ে গেছে। তো আমার মনে হয় যে আমার ভালো হচ্ছে। ফিটনেস দিক থেকেও আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করছি, তারপর স্কিল ওয়াইজও সেরাটা দেওয়ার চেষ্টা করছি। শ্রীলঙ্কায় বাড়তি আত্মবিশ্বাস নিয়ে যাওয়ার আরেকটা কারণও আছে সাইফের। মা লঙ্কান হওয়ায় লঙ্কা দ্বীপ ওর সেকেন্ড হোম। ওখানে নিজের প্রথম টেস্ট ম্যাচটা সাইফ রাঙাতে চায়, যদি শেষ পর্যন্ত দলের সুযোগ পাওয়া যায়। নাহিয়ান বিন জসিম, 71, চট্টগ্রাম। 3 মোড়লের খপ্পরে পড়া ক্রিকেটে বারবার ঘুরে ফিরে আসে হতাশার গল্প। সম্প্রতি আইসিসি ক্রিকেট সম্প্রসারণের এক নীতির বিরোধিতা করেছে ভারত। এই দাদাগিরিতে বিশ্বকাপের মতো বড় আয়োজন থেকে বহু বছরের জন্য বঞ্চিত হতে পারে বাংলাদেশের মতো দেশগুলো। আইসিসির নতুন প্রস্তাবে 8 বছরে একবার ক্রিকেটের বড় আসর আয়োজনের সুযোগ পেতে পারত যে কোনো সদস্য দেশ, কিন্তু ভারতের দাবি 3 মোড়ল ছাড়া এমন আসর আয়োজনের পূর্ণাঙ্গ সামর্থ্য বাকিদের নেই। 2 বিদেশি কোচের বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহারের অভিযোগ তুললেন চট্টগ্রাম আবাহনীর কোচ মারুফুল হক। তার দলের ফুটবলারদের নাকি অকথ্য ভাষায় গালাগাল করেছেন বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজন আর মোহামেডানের শেন লি। মারুফ বলছেন, মাঠে কথা লড়াই হতেই পারে, কিন্তু বিদেশিদের এমন অশোভন আচরণ খুবই দুঃখজনক। বাফুফের হস্তক্ষেপ কামনা করছেন এই দেশি কোচ। উপলব্ধি রিপোর্ট। কোচরা আসে, আমরা তাদের কাছে শিখতে চাই, কিন্তু তারা যখন অ্যাবিউজ করে অন্য টিমের প্লেয়ারদের, অন্য টিমের অফিসিয়ালদের, সেটা কিন্তু অন্য পর্যায়ে যায়। সেই জন্য আমি মনে করি যে বিদেশি কোচ এবং লোকাল কোচের লড়াই, এটা কোচে ম্যাচ বাই ম্যাচ একটা করার লড়াই থাকতে পারে। এই জন্য একটা বিদেশি কোচ সবসময় অ্যাবিউজ করবে একটা লোকাল প্লেয়ারকে, একটা লোকাল কোচকে, এটা আমার কাছে খুবই পীড়া দেয় এবং এটা আমি মনে করি এটা একটা পদক্ষেপ নেওয়া উচিত। বিদেশি কোচদের আচরণে হতাশ মারুফুল। অ্যাবিউজমেন্টের সর্বশেষ অঘটন 26 ফেব্রুয়ারি মোহামেডান চট্টগ্রাম আবাহনী ম্যাচে। একটা ফাউলকে কেন্দ্র করে বিবাদে জড়িয়ে পড়েছিলেন 2 দলের কর্মকর্তারা। তিনিও কিন্তু তেড়ে গিয়েছিলেন। ডাগআউটে 2 পক্ষের ধাক্কাধাক্কির মধ্যেই নাকি মোহামেডান কোচ শেনলি বারবারই অ্যাবিউজ করেছেন চট্টগ্রাম আবাহনীর কর্মকর্তা আরমান আজিজকে। সবকিছু নিজের চোখে দেখে মানতে পারেননি মারুফুল হক। মোহামেডানের কোচ সবসময় প্লেয়ারদের এবং অফিসিয়ালদের সবসময় আজে বাজে ভাষায়, খুব অকথ্য ভাষায় গালিগালাজ করে, যেটা আমি মনে করি সবার দৃষ্টিগোচরে আনা উচিত এবং এটা একটা কোড অফ কন্ডাক্ট অনুযায়ী এটার একটা সুরা হওয়া উচিত। মারুফুল হকের অভিযোগের তীর বসুন্ধরা কিংস কোচ অস্কার ব্রুজনের দিকেও। ফেডারেশন কাপের এক ম্যাচে নাকি চট্টগ্রাম আবাহনীর ফুটবলারদের চিটার বলেছেন স্প্যানিশ এই কোচ। বসুন্ধরার সঙ্গে চিটাগাং আবাহনীর খেলোয়াড়, আমার চিটাগাং আবাহনীর স্ট্রাইকার নিক্সন যখন পড়ে গেল, তখন বসুন্ধরার কোচ বারবার বলছে রেফারি হি ইজ চিটিং, হি ইজ চিটিং, হি ইজ চিটিং। এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ অ্যাবিউজ। বাংলাদেশে এসে বাংলাদেশের খেলোয়াড়, কোচ, কর্তাদের হয়রানি করছে ভিনদেশি কোচেরা। তাও একবার 2 বার নয়, এমনটা হচ্ছে বারবারই। 4th রেফারি থাকেন মাঠে এবং ম্যাক্সিমাম মাঠে রেফারি থাকে, রেফারিও শুনে, 4th অফিসিয়াল যে সেও শুনে, তারপরেও কিন্তু তারা এটা ওভারলুক করে চলে যায়। এটা আমি জানি না এর কারণটা কি। আপনার এই অভিযোগটা কি আসলে অস্কার ব্রুজন এবং শেনলি এই 2 জনের বিরুদ্ধেই, নাকি আরও বিদেশি কোচগুলো সবার বিরুদ্ধেই? না, এরকম প্রতি বছর 2-3 জন করে থাকে। এই বছর শেনলি এবং অস্কার ব্রুজন যেটা করে থাকছে, সবসময় করে আসছে এটা। উপল নন্দী, 71, ঢাকা।
মাঠে অনেক রেকর্ড গড়া ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি এবার ইনস্টাগ্রামেই করেছেন বাজিমাত। প্রথম ভারতীয় হিসেবে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে 10 কোটি ফলোয়ারের দেখা পেলেন বিরাটের ঠিক পরেই 2 নম্বরে আছেন অভিনেত্রী ও গায়িকা প্রিয়াঙ্কা চোপড়া। বিশ্বে ক্রিকেটারদের মধ্যে ও ইনস্টাগ্রামে বিরাট কোহলির ফলোয়ার্স সংখ্যা সবথেকে বেশি। সমস্ত স্পোর্টস মিলিয়ে 4 নম্বরে রয়েছে বিরাট কোহলি, 1, 2, 3-এ রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো। ইনস্টাগ্রামে স্পন্সর্ড পোস্টে বিশ্বের প্রথম 10 সর্বোচ্চ উপার্জনকারীদের তালিকাতেও আছেন বিরাট। ব্র্যান্ড ভ্যালুর বিচারে দেশের সবচেয়ে শক্তিশালী সেলিব্রিটিদের তালিকায় 1 নম্বরে বিরাট কোহলি। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান।